আসসালামু আলাইকুম। বলবিদ্যার প্রথম প্রবলেম সলভিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসানুজ্জামান চৌধুরী জয়। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবো। আর দেরি না করে চলো আমরা প্রবলেমে চলে যাই। যেমন দেখো, আমি প্রথমে যে প্রবলেমটা নিছি, ফার্স্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমাকে কোশ্চেন পড়াটা খুব ভালোভাবে শেখা লাগবে। যেমন ধরেন আমি পড়তেছি, এত দ্রুতিতে চলন্ত 2500 কেজি ভরের একটা গাড়ি মন্দনের ফলে এত দূরত্ব অতিক্রম করার পরে থেমে গেছে। গাড়িটি থামানোর জন্য প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে আর থামার সময় বের করতে বলছে। তার মানে আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড আপাতত দুইটা, যে জিনিস দুইটা আপনার কাছে জানতে চাইছে। একটা হচ্ছে প্রযুক্ত বল, যেটা এফ এর মান বের করতে বলছে, আর থামার জন্য প্রয়োজনীয় সময়, যেটা হচ্ছে আমাদের টি। এই দুইটার মান আমাকে বের করতে বলছে। ওকে, আর কি কি ডাটা দেওয়া আছে সেগুলো যদি আমি একটু খুব সুন্দর করে সাইডে লিখে রাখি। ফার্স্ট অফ অল আমি লিখি, এটা হচ্ছে আমি এই ম্যাটার অ্যান্সার করবো এখন। প্রথমে আমাকে আম, এত দ্রুতিতে 50 মিটার পার সেকেন্ড দ্রুতিতে যাচ্ছে, তার মানে আদিবেগ দেওয়া আছে। ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 50 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে 2500 কেজি ভরের কথা বলছে, তার মানে এটা আমার ভর এম এর মান দেওয়া আছে। এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2500 কেজি। এরপরে মন্দনের ফলে বলছে, মন্দন তার মানে আমার ত্বরণের মানটা আসবে ঋণাত্মক, আর এত দূরত্ব অতিক্রম করার পর থেমে গেছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 2500 মিটার। আর যেহেতু সে থেমে গেছে সবার শেষে, তার মানে তার শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। বলছে গাড়িটি থামানোর জন্য প্রযুক্ত বলের পরিমাণ কত। তো আমরা আসলে লিখি, একটা একটা করে বের করি। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ইন্টু হচ্ছে আমাদের এ। কিন্তু আমার এম এর মান দেওয়া আছে, এর মান দেওয়া নাই, তো আমরা এর মানটা সাইডে বের করে নিই। যেমন দেখো, এখানে ভি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে। তো আমরা ইউ এস আর ভি এটা যদি অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, তো মন্দন যেহেতু হচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস 2 এস। এখান থেকে আমরা পাবো এ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস, সরি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s। মানগুলো যদি বসাই দেই, ইউ স্কোয়ারের মান হচ্ছে 50 স্কোয়ার, মাইনাস হচ্ছে আমাদের ভি স্কোয়ারের মান হচ্ছে 0 স্কোয়ার, ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু এস এর মান হচ্ছে কত, 2500 মিটার। সুন্দর মতো আমরা এখান থেকে ত্বরণের মানটা পাবো। অতএব আমাদের ত্বরণ এ ইজ ইকুয়াল টু বের হয়ে যাবে তখন 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি হলো, আমার ত্বরণের ডাটাটা কিন্তু জানা ছিল না। হ্যাঁ, ত্বরণটা বের করা ছিল না, আমি এই ত্বরণটাকে আসলে বের করে নিছি আমার প্রয়োজন অনুসারে। একে একটু বক্স করে রাখি, যেহেতু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এটা কি কাজে লাগছে, এটাতে, এটা থেকে আমরা ত্বরণের মানটা বের করছি। এখন সুন্দর মতো যদি বসাই দিই, এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 2500 কেজি, গুণন ত্বরণ আপনি পাইছেন কত, 0.5। তাহলে আমাদের ফোর্স, বাধাদানকারী বা প্রযুক্ত বল, থামানোর জন্য প্রযুক্ত বল, এফ ইজিক্যাল টু কত আসে, এফ ইজিক্যাল টু আসে হচ্ছে আমাদের 1250 নিউটন। নিউটন। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। হ্যাঁ, যে আমার প্রযুক্ত বলের মান কত, আমি যেটা বের করছি এটা হলো মাত্র প্রথম অ্যান্সার বের হয়েছে, 1 নাম্বার। এখন যদি আমি পরেরটা বের করতে চাই, পরেরটা বের করা আরো সহজ। আমরা জানি হচ্ছে, মনে আছে কিনা, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের টি, গড় বেগের জন্য হিসাব। হ্যাঁ, আমাদের 9-10 এর থিওরি এটা। তো এখান থেকে টি এর মান যদি বের করতে চান, তাহলে টি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 2s ডিভাইডেড বাই আসবে হচ্ছে ইউ প্লাস হচ্ছে আমাদের ভি। সব ডাটা দেওয়াই আছে, 2 গুণন হচ্ছে আমাদের 2500, এস এর মান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ইউ প্লাস ভি, যোগ করলে আসবে হচ্ছে 50। সুন্দর মতো ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে আসবে দেখবেন হচ্ছে আপনার টি এর মান আসবে হচ্ছে 100 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 100 সেকেন্ড। ঠিক আছে, আমাদের দুইটা অ্যান্সার। এই হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। তাড়াহুড়া করতে গেলে এই প্রবলেমটা দেখুন। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। আমাকে দুইটা জিনিস জানতে চাইছে, দুইটা জিনিস আমি খুব সুন্দর মতো বের করছি। ওকে, খুব সিম্পলি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার একটু পজ করে ঠান্ডা মাথায় দেখবেন কোনটার জন্য কি লেখা হয়েছে, এটা একটু ভালো করে দেখা দরকার। আচ্ছা, আমরা যদি পরের ম্যাথে যাই, আমার আবারও সেম কথা, আমরা ম্যাথটা খুব ঠান্ডা মাথায় পড়বো। আমাকে বলছে 4000 কেজি ভরের একটা লিফটে 240 কেজি ভরের একটা বক্স বহন করতেছে। তার মানে এত লিফটের, এত কেজি ভরের ভিতরে এত কেজি ভর অ্যাটাচ আছে। যখন লিফটের তারের উপর ঊর্ধ্বমুখী টান, আমাকে বলছে ঊর্ধ্বমুখী টান কত,
48,000 নিউটন হয়, তখন ঊর্ধ্বমুখী ত্বরণ কত? লিফটটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময়ে কত উচ্চতায় উঠবে? তো আপাতত এই সেকশন যেটা আছে, এই সেকশনটা আমরা আপাতত সাইডে রাখি। আগে ঊর্ধ্বমুখী ত্বরণটাকে বের করি। কি কি দেওয়া আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি আমার কি কি দেওয়া আছে। আমরা ম্যাথটা অ্যান্সার করা শুরু করি। ওকে, আমাকে প্রথম যে ডাটাটা দেওয়া আছে m1 মানে হচ্ছে কি বলেন তো, আমাদের লিফটের ভর, সেটা হচ্ছে আমাদের 4000 কেজি। এরপর যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের m2, লিফটের ভিতরে যে বক্সটা আছে সেটা হচ্ছে কত, 240 কেজি। এরপর খেয়াল করে দেখেন, যখন লিফটের তারের উপর ঊর্ধ্বমুখী টান বল টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 48,000 নিউটন। আমাকে বলছে ঊর্ধ্বমুখী ত্বরণ এ এর মানটা কত, তার মানে আমাকে যেই ডাটাটা বের করতে বলছে, ঊর্ধ্বমুখী ত্বরণ এ এর মান বের করতে বলছে। আরেকটা ডাটা কি, স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময়, এটা একটু পরে তুলতেছি, কত উচ্চতায় উঠবে, তার মানে কত উচ্চতা, এইচ এর মানটা বের করতে বলছে। দুইটা জিনিস বের করতে বলছে। হ্যাঁ, তো এখন আসেন একটু ঠান্ডা মাথায় আগে না আপনার সিনারিও কল্পনা করা লাগবে। এবং সিনারিও কেন কল্পনা করা লাগবে, যেন আপনাকে যে থিওরি ক্লাসটা করাইছি সেই থিওরি ক্লাসের সাথে আপনি এখানকার ম্যাথের সামঞ্জস্যটা বুঝতে পারেন। আগে আমি একটা লিফট আঁকি, ধরেন এই হচ্ছে আমাদের একটা লিফট, ঠিক আছে। লিফটের ভিতরে ভর আছে, ওকে সমস্যা নাই, যত ভরই না থাকুক না কেন, লিফটের ওজন এক্স্যাক্টলি নিচের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের mg। এটা আমরা সবাই জানি যে যে কোনো জিনিসের ওজন এক্স্যাক্টলি নিচের দিকে কাজ করে। আর উপরের দিকে কি কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে হচ্ছে আমাদের সুতার টান টি। আর লিফটের ভিতরে আমাদের ভর আছে। এখন আমাকে বলছে লিফটটা উপরের দিকে উঠতেছে, ঊর্ধ্বমুখী টান বল টি এর মান দেওয়া আছে 48,000 নিউটন। আমাকে বলছে উপরের দিকে ত্বরণ কত। এখন মনে করে দেখেন লিফটটা কি, আমাকে একটা কোশ্চেন মনে মনে আপনি অ্যান্সার দেন যে আমার লিফটটা আলটিমেটলি কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। এখন এটা কি সাম্য বল নাকি অসাম্য বল হয়? হ্যাঁ, অনেকে সঠিক ধরতে পারছে, এটা একটা অসাম্য বল। সাম্য বল হলে তো লিফটটা স্থির থাকতো, যেহেতু অসাম্য বল উপরের দিকে উঠতেছে, তার মানে খেয়াল করে দেখেন লিফটটা আলটিমেটলি কোন দিকে উঠতেছে, লিফটটা আলটিমেটলি এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, যেহেতু সাম্য বল, তার মানে আমরা বলতে পারবো কি, আমি বলছিলাম সাম্য বল মানেই কি, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ইনটু হচ্ছে আমাদের এ। ওকে, তো সামেশন অফ এফ, এখন উপরের দিকের বলটাকে যদি আপনি পজিটিভ ধরেন, নিচের দিকের বলটাকে ধরা লাগবে হচ্ছে নেগেটিভ। তাহলে আসেন উপরের দিকের বলটাকে পজিটিভ ধরি, তাহলে টি মাইনাস হবে হচ্ছে আমাদের এম জি, সমান সমান আসবে হচ্ছে কি বলেন তো, আমাদের এম ইন্টু হচ্ছে আমাদের এ। তাহলে আমাদের লিফটের ত্বরণ বের করতে বলছে, তাহলে এই যে ইকুয়াল টু আসবে হচ্ছে টি মাইনাস এম জি ডিভাইডেড বাই আসবে কি আমাদের এম। কোনটার পরিচয় কি, ঠান্ডা মাথায় দেখেন, টি এর পরিচয় ডাইরেক্ট দেওয়া আছে টান বলের মান, জি এর পরিচয় আমরা জানি, একমাত্র এম এর পরিচয়টা আমরা এখন পর্যন্ত জানি না। তো এম বলতে আসলে কি বোঝাচ্ছে, লিফটের ভিতরে টোটাল দুইটা ভর আছে, দুইটা ভরের যোগফল হচ্ছে কত বলেন তো আমাদের এম। আর সেটা কত, 4240। সবগুলোর মান যদি সুন্দর মতো বসান, টি এর মান হচ্ছে 4000, সরি টি এর মান হচ্ছে 48,000 নিউটন, মাইনাস এম এর মান কত, এম এর মান হচ্ছে 4240, ইন্টু জি এর মান হচ্ছে আমাদের 9.8, ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে কত, 4240 কেজি। সুন্দর মতো আমি এখানে ত্বরণের মানটা পাবো। ত্বরণ এ ইজ ইকুয়াল টু আসবে কত, 1.52, 1.52 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সুন্দর মতো চলে আসছে। ঠান্ডা মাথায় বুঝতে হবে, এটা কিন্তু একদম আমরা রিসেন্টলি লাস্ট ক্লাসে যে থিওরি পার্টটা পড়ছি, সাম্য বল এবং অসাম্য বল, ওইখান থেকে এক্স্যাক্টলি এই ম্যাথটা নেওয়া। হ্যাঁ, তো আসেন এটাকে একটু সাইজ করি, যেহেতু আমার আরেকটা ম্যাথের আরেকটা সেকশন বাকি আছে, এটাকে একটু সাইজ করে নিই। সরি, এটাকে একটু সাইডে রাখলাম। ওকে, পরের ম্যাথে আসি। ম্যাথের বাকি অংশ পরের ম্যাথ না, আসলে সেম ম্যাথই, ডিফারেন্ট অংশ। আমাকে বলছে কি লিফটটি স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময়ে কত উচ্চতায় উঠবে। তো স্থির অবস্থান থেকে মানে কি, স্থির অবস্থান থেকে মানে কি, তার আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলেন তো আমাদের 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, স্থির অবস্থান থেকে তার মানে হচ্ছে এটা। তাহলে এখন আসেন আমি যদি হিসাব করি উচ্চতার জন্য, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে আমাদের হাফ অফ জিটি স্কোয়ার। মনে করে দেখেন, ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা নতুন কোনো সূত্র না আপনার জন্য, কিন্তু যখনই আপনি লিফটের কোনো ম্যাথ করবেন মনে রাখবেন
তখন এই যে জি এর জায়গায় সুন্দর মতো আপনার লিফটের ত্বরণটাকে বসাইতে হবে, এই যে এখানে মাত্র যে ত্বরণটা বের করছেন। তাহলে আসেন মডিফাই করে লিফটের জন্য সূত্রটাকে লেখার চেষ্টা করি আমরা। এইচ ইজ ইকুয়াল টু, তাহলে ইউ এর মান তো জিরো বাদ, তাহলে এই যে আসবে হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে এখন বসাই, হাফ ইন্টু এ এর মান আপনি বের করছেন হচ্ছে 1.52 ইন্টু হচ্ছে টি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 3 স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু চলে আসবে হচ্ছে 6.84 মিটার। 6.84 মিটার। সুন্দর মতো আমার দ্বিতীয়টার অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, ম্যাথ আসলে কঠিন না, জাস্ট আমার যে থিওরি, ম্যাথও কঠিন না থিওরিও কঠিন না, আসলে আমাদের ব্রেন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসকে একসাথে আনতে পারে না। তো আমাদের আসলে ওইটাই শিখতে হবে যে থিওরি এবং ম্যাথ এই দুটাকে কিভাবে কম্বাইন করা যায়, বা আমাদের ব্রেন কিভাবে সুন্দর মতো চিন্তা করতে পারে যে থিওরি থেকে কিভাবে ম্যাথটাকে আমরা সলভ করবো। ওকে, আচ্ছা পরের ম্যাথ দেখি আসেন। কোশ্চেনটা একটু পড়েন। ওকে, অনেক সুন্দর একটা কোশ্চেন। আমাকে বলছে কি 150 গ্রাম ভরের, এই যে দেখেন ফার্স্টে পড়েন, 150 গ্রাম ভরের একটা ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে একটা ব্যাট দ্বারা আঘাত করার ফলে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। বলটির উপর ক্রিয়ারত বলের আঘাতের সময়কাল দেওয়া আছে, ব্যাটের গড় বল নির্ণয় করতে বলছে। আসেন আগে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে অ্যান্সার করবো ম্যাথটাকে। আমাকে বলছে ফার্স্ট অফ অল, আমাকে দেওয়া আছে হচ্ছে উম, বলের ভর, তার মানে এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 150 গ্রাম, এটাকে ইন্টু হচ্ছে 10⁻³ কেজি লেখা যায়, গ্রাম থেকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম। এরপর হচ্ছে ক্রিকেট বল এত বেগে গতিশীল ছিল, তার মানে তার আদি বেগ ইউ ছিল কত 12 মিটার পার সেকেন্ড। এরপর বলছে ব্যাট দ্বারা আঘাত করার ফলে তার বেগ হয়ে গেছে 20, তার মানে শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। এরপর বলছে বলটির উপর ক্রিয়ারত বলের আঘাতকালের সময়, তার মানে টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের 0.01 সেকেন্ড। ওকে, বলছে ব্যাটের উপর গড় বল নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ব্যাটের উপর গড় বল নির্ণয় করতে বলছে। তো একটু মনে করে দেখেন, আমরা থিওরি ক্লাসে যখন পড়ছিলাম আমাদের একটা থিওরি ছিল বলের ঘাত, সেটাকে আমরা এভাবে লিখতাম যে ইজ ইকুয়াল টু হচ্ছে বল গুণন হচ্ছে আমাদের সময় সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, তার মানে এম ভি মাইনাস হচ্ছে আমাদের এম ইউ। তো এই সেকশনটাকে যদি আমরা নিয়ে কাজ করি তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো কি বলেন তো, এফ টি সমান সমান হচ্ছে এম কমন নিলে আসবে হচ্ছে ভি মাইনাস ইউ, তাই তো? ওকে, এখন আসেন আমাদের, যদি আমাকে কি বের করতে বলছে গড় বল, তার মানে এফ ইজ ইকুয়াল টু আসবে কত বলেন তো আমাদের এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টি। আচ্ছা, এই হলো আমাদের কাহিনী। এটা যে বলের ঘাত থিওরি থেকে আসে এমন না, আসলে এফ ইজ ইকুয়াল টু এম এ এই জায়গা থেকেও করা যায়। তো এটা আসলে ওই যে থিওরির সাথে মিলানোর জন্য আমি আপনাকে এইভাবে দেখাইলাম। এখানে আমি যদি মান বসাই তাহলে জিনিসটা এভাবে বসানো যাবে, দেখো সেটা হচ্ছে আমার এম এর মান কত 150 গুণন হচ্ছে আমাদের 10⁻³ ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 20, এরপরে ইউ এর মান কত মাইনাস হচ্ছে আমাদের 12 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে আমাদের 0.01 সেকেন্ড। ওকে, সেটার কিছু একটা অ্যান্সার আসবে, যাই হোক, এবং সেটা একটা ভুল অ্যান্সার আসবে। এখন তুমি ভিডিওটা পজ করে কিছুক্ষণ চিন্তা করতে পারো যে এটা ভুল অ্যান্সার কেন আসলো, বা কেনই আমরা এটাকে ভুল বলতেছি। আচ্ছা, যদি চিন্তা করে থাকো তাহলে আমি এটার অ্যান্সারটা দেই, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখিও। তোমার এই হচ্ছে ধরো আমাদের ব্যাট, হ্যাঁ, তো একটা বল 12 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল, তার মানে এই যে দেখেন 12 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। এখন আপনি যখন বলকে ব্যাট দিয়ে হিট করছেন তখন সে কোন দিকে গেছে, ডান দিকে আবার 20 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করছে। তাহলে এখন খেয়াল করে দেখেন, আপনি ডান দিকের এই 20 মিটার পার সেকেন্ডকে যদি পজিটিভ ধরেন তাহলে বাম দিকের 12 মিটার পার সেকেন্ড বেগটাকে তো নেগেটিভ ধরা লাগবে, কারণ এটা তো ভেক্টর রাশি। আবারও বলতেছি, আমার ডান দিকের 20 মিটার পার সেকেন্ড বেগকে যদি পজিটিভ ধরেন তাহলে বাম দিকের 20 মিটার পার সেকেন্ডকে নেগেটিভ ধরা লাগবে, তাহলে সেই অনুযায়ী আমার মান বসাইতে হবে। আমরা কিন্তু সেটার চিন্তা করিনি। ওকে, এই জন্য এই ম্যাথটা লেখা এখানে দেখেন এফ ইজ ইকুয়াল টু এম, এম এর জায়গায় মান বসাই, এম এর জায়গায় মান হচ্ছে আমাদের 150 ইন্টু হচ্ছে আমাদের 10⁻³ ইন্টু হচ্ছে ভি, ভি এর জায়গায় ভি এর মান তো পজিটিভ 20 মাইনাস ইউ, ইউ এর মান কত -12, তার মানে -12 ডিভাইডেড বাই টি এর মান কত, টি এর মান হচ্ছে 0.01। এখন আপনার ম্যাথটা একদম পারফেক্টলি ঠিক আছে। এফ ইজ ইকুয়াল টু আসবে কি, এফ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের
480 নিউটন। 480 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠান্ডা মাথায় বুঝতে হবে, এই যে এই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। অনেক জায়গায় ম্যাথে আমাদের বলের ঘাত এবং ঘাত বল এই টপিকটায় অনেক জায়গায় এই জিনিসটা কাজে কাজে দিবে। অ্যাকচুয়ালি ডাইরেকশন অনেক বড় একটা ফ্যাক্ট হিসাবে কাজ করবে। ওকে, মেইন কথা হলো কি, মেইন কথা আপনার যদি সামারি শুনতে চান, এরা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। হ্যাঁ, তাদের ডাইরেকশন ম্যাটার করে আমাদের। যদি স্কেলার হইতো তাহলে ডাইরেকশন ম্যাটার করতো না, আমি বি মাইনাস ইউ ডাইরেক্ট মান বিয়োগ করে দিতাম, কিন্তু এখানে তাদের ডাইরেকশনটা ম্যাটার করতেছে। ওকে, পরের ম্যাথটা দেখেন। এটা ওই যে আগে যেই থিওরিটা আমরা মাত্র দেখছি, ভেক্টরের ম্যাথের ডাইরেকশনটা ম্যাটার করে, সেটা আরেকটু পাকাপোক্ত করবে আপনার নলেজকে। ফার্স্ট অফ অল একটু ভালো করে পড়েন, আমরাও পড়ি একসাথে। বলছে কি, একটা 2 কেজি ভরের লৌহগোলক 30 ডিগ্রি কোণে একটা দেওয়ালের সাথে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লেগে উল্টো দিকে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেছে। বলের ঘাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমাকে বলের ঘাত নির্ণয় করতে বলছে। তো আমরা সুন্দর মতো কোশ্চেনটাকে অ্যান্সার করি। ফার্স্ট অফ অল আমরা যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোকে একটু সাজানোর চেষ্টা করব। 2 কেজি ভরের একটা লৌহগোলক, তার মানে তার ভরের মান দেওয়া আছে হচ্ছে কত বলেন তো, 2 কেজি। এরপরে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, এটা আসলে লিখতে পারতেছি না, এজন্য বাদ দিলাম। 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, তার মানে আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড। আবার 30 ডিগ্রি কোণে সে উল্টা দিকে গেছে, কত বেগে, শেষ বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড। বলের ঘাত যে বের করতে বলছে। তো আমাদের জেনারেল অ্যাপ্রোচটা কি হইতে পারে, মানে এই ম্যাথ প্রবলেম সলভ করার জেনারেল অ্যাপ্রোচ এরকম হইতে পারে যে আমার বলের ঘাত যে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ইন্টু হচ্ছে আমাদের টি। ঠিক আছে, আবার এটাকে আমরা কি লিখতে পারি, ভরবেগের পরিবর্তন ডেল পি লিখতে পারি। তাহলে আমাদের যেহেতু সময় দেওয়া নেই, তার মানে আমি এই সূত্র লিখে আসলে টাইম নষ্ট করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এভাবেই লিখবো। বলের ঘাত জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ইন্টু হচ্ছে আমাদের, সরি, জে ইন্টু হচ্ছে কি, জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন ডেল পি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলেন তো, এম ভি মাইনাস হচ্ছে আমাদের এম ইউ। এটাকে কি লিখতে পারবো, এম কমন নিলে আসবে হচ্ছে ভি মাইনাস ইউ। তো এখানে আরো অনেকগুলো ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি আপনাকে যদি বোঝাই। ঝামেলাটা হলো এই যে এই দুইটা রাশি ভেক্টর রাশি, এই যে বেগ, দুইজনই কি বলেন তো আমাদের ভেক্টর রাশি, তার মানে এদের যে বিয়োগটা সেটা ভেক্টরের নিয়ম অনুযায়ী করা লাগবে। তো আমি এটা যেহেতু আমাদের থিওরি পার্টটা, এটাকে আমি সুন্দর মতো এক সাইডে রেখে দিলাম। এটা কিন্তু আমাদের থিওরি পার্ট। এক সাইডে ছোট করে রেখে দিলাম, আপনি নোট করার সময় সুন্দর মতো তুলে নিন। ওকে। হুম, ওকে, ঠিক আছে। এবার আসেন, চিত্রটা যদি একটু আঁকেন তাহলে আপনার জীবনটা আগের থেকে একটু সুন্দর হবে। কিরকম ভাবে আসতেছে এবং কিরকম ভাবে যাইতেছে বলটা। এই যে দেখেন, এটা যদি আমার একটা দেওয়াল হয়ে থাকে, হ্যাঁ, একটা বল লৌহগুলো, সে এই পয়েন্টে সে ধরেন হিট করছে। হুম, এরকম 30 ডিগ্রি কোণে, এই যে দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে আইসা হিট করছে। হ্যাঁ, এরপরে দেখেন, এই দেওয়াল থেকে আবার বাউন্স ব্যাক করছে। বাউন্স ব্যাক করার সময় সে 30 ডিগ্রি কোণেই বাউন্স ব্যাক করছে, এই যে দেওয়ালের সাথে 30 ডিগ্রি কোণে বাউন্স ব্যাক করছে, এবং তার বেগ এখনো কত আছে বলেন তো, 4 মিটার পার সেকেন্ড আছে। আপনাকে এটাই বের করতে বলছে। হ্যাঁ, যে আসলে ভরবেগের পরিবর্তনটা কত। আসেন, ভয় পাওয়ার কিছু নাই। তাদের মধ্যবর্তী কোণটার কথা চিন্তা করে দেখেন, এই যে এই চার চার মিটার পার সেকেন্ড এবং এই 4 মিটার পার সেকেন্ড, এই দুইজনের মধ্যবর্তী কোণ কত আসবে তাহলে। দেখেন উপরে 30 30 60, তাই না? তাদের মধ্যবর্তী কোণ আসবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে নর্মালি যদি চিন্তা করে দেখেন, আহ, আহ, এখন আপনি আসলে ভিজুয়ালাইজ করতে পারতেছেন না, আমি আপনাদের নর্মালি এঁকে দেখাই কিরকম করে। এটাকে যদি এই যে প্রথম যে 4 মিটার পার সেকেন্ড বেগে আছে, এটাকে যদি এদিকে বর্ধিত করেন, না এটা ডটেড লাইন দিয়ে দিই, এই যে দেখেন, এদিকে যদি তাকে বর্ধিত করেন, এই যে আমি বর্ধিত করে দিলাম, এটা কিন্তু আগে 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটাও হবে কত, এটাও হবে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর এই হচ্ছে আমাদের সেই 4 মিটার পার সেকেন্ড। তখন এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয়ে যায় কত, দেখেন এই যে 30 ডিগ্রি 30 ডিগ্রি, তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় কত বলেন তো আমাদের, 60 ডিগ্রি, সরি। হুম,
ওকে, যেটা বলতেছিলাম ভালো করে শুনেন। মেইন কথা হলো কি, আমার দুইটা ভেক্টর, আপনারা ভেক্টর পড়ছেন কিনা মনে আছে কিনা, পড়লে মনে থাকবে। এই দুইটা ভেক্টরকে আপনি যোগ করতেছেন, যে এই যে ইউভি দুইটা ভেক্টরকে যে যোগ করছেন, ভেক্টরের লোভ দিয়ে আর ইজ ইকুয়াল টু ধরেন রুট ওভার ইউ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ভি স্কোয়ার প্লাস হচ্ছে 2 UV কজ আলফা, এরকম ভাবে যে পড়ছেন, এইটা এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার প্রথম শর্তটাই ছিল তাদের স্টার্টিং পয়েন্ট এক জায়গায় হইতে হবে। তো আমি যে এই যে 4 মিটার পার সেকেন্ড বেগ যাচ্ছে, এটা এই দিক থেকে আবার ব্যাক করতেছে, তাদের ডাইরেকশন কিন্তু এক জায়গায় না, তাদের স্টার্টিং পয়েন্ট এক জায়গায় নেই। এই জন্য এটাকে সামনের দিকে আমি নিয়ে তাদের স্টার্টিং পয়েন্ট এক জায়গায় নিয়ে আসছি। আনাতে তাদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে, 60 ডিগ্রি হয়ে গেছে। তো আমি এই চিত্রটা আর মুছতেছি না, চিত্রটা এরকমই থাকুক, তাহলে আপনার নোট করতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এতটুকু তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে দুইটা যে বল আছে, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হয়েছে কত, 60 ডিগ্রি। হ্যাঁ, এবং তাদেরকে আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। আসেন তাহলে আমরা লিখি। আমরা জানি বলের ঘাত বের করতে বলছে, যে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ভি ভেক্টর মাইনাস হচ্ছে আমাদের ইউ ভেক্টর। হুম, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এম এর জায়গায় এম এর মান বসাই দাম 2 কেজি, এম এর মান 2 কেজি, ইন্টু হচ্ছে এই যে বিয়োগফল ভেক্টর তার যে লব্ধি সেটা আসবে কত, রুট ওভার ভি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ইউ স্কোয়ার মাইনাস 2 ভি ইন্টু হচ্ছে আমাদের ইউ ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কজ 60 ডিগ্রি। যাদের এটা বুঝতে কষ্ট হইতেছে, আপনার যে মেন্টর আছে তাকে, যদি আপনার মনে হয় যে এটা বুঝতেছেন না, তার মানে আপনার ভেক্টর চ্যাপ্টারটা এখনো ক্লিয়ার না। ঠিক আছে, তো আপনি আপনার মেন্টরের সাথে যোগাযোগ করিয়েন, যোগাযোগ করলে সে এই ভেক্টর চ্যাপ্টারের এই রিলেটেড টপিকটা আপনাকে ক্লিয়ার করে দিবে। আবার বলতেছি, আমি এখানে জাস্ট কি করছি বলেন তো, এম এর মানটাই না বসাইছি, আর এই যে যে বিয়োগফল ভেক্টর তার মানটা বসাইছি। ওকে, ঠিক আছে, এখন আমরা রেডি আসলে মান বসানোর জন্য। 2 গুণন হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মানে কত, 4, 4 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × 4 × 4 ইন্টু হচ্ছে cos 60 ডিগ্রি হাফ, আসবে হচ্ছে 8 কেজি মিটার পার সেকেন্ড। আমরা জানি বলের ঘাতের একক কত বলেন তো, 8 কেজি মিটার পার সেকেন্ড। ম্যাথটা আসলে অত বড় না, আপনাকে এখন যদি আরেকবার বুঝাই তাহলে ম্যাথটা আসলে 1.5 মিনিটের মধ্যে ম্যাথটা বোঝানো পসিবল। কিন্তু ওই যে কয়েকটা জিনিস বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, যে চিত্রটা কিরকম ভাবে ইফেক্ট পড়তেছে এই ম্যাথের জন্য। আর এটা বোঝা ইম্পর্টেন্ট যে আসলে এই যে ভেক্টর রাশি, এরা যে ভেক্টর রাশি তাদের যে যোগ বিয়োগ সবকিছু ভেক্টরের নিয়ম অনুযায়ী করা লাগবে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা লাগবে। এখন আপনি যদি হিসাব করেন, এই যে দেখেন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু কত আসে, 120 ডিগ্রি আসে, কিন্তু আমি এখানে বসাইছি কত, 60 ডিগ্রি। কারণ কি, কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় নাই, কিন্তু তাদের স্টার্টিং পয়েন্ট এক জায়গায় হইতে হবে। এই জন্য এই ভেক্টরটাকে আমি সামনের দিকে মুভ করে স্টার্টিং পয়েন্ট এক জায়গায় নিয়ে আসছি, তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে গেছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওই 60 ডিগ্রিটা আমরা এখানে বসাইছি। সমস্যা নাই, ভিডিওটাকে পজ করে আস্তে ধীরে স্লো করে দেখবেন, তাইলেই হবে। আসেন পরের মেতে যাই। বলছে কি দেখেন, বলছে 16 নিউটন বল একটা বস্তুর উপর 4 কেজি ভরের উপর, একটা 4 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে। বস্তুটির বেগের পরিবর্তন এবং বলের ঘাত নির্ণয় করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, এখানে একটু কথা একটু ভুল হয়েছে, এটা চেক করে নেবেন। 16 নিউটন বল, তার মানে এখানে আমার এফ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 16 নিউটন। 4 কেজি ভরের বস্তুর উপর, তার মানে বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 কেজি। 4 সেকেন্ড সময় ধরে, তার মানে টি এর মান হচ্ছে আমাদের 4 সেকেন্ড প্রয়োগ করা হয়েছে। বেগের পরিবর্তন বের করতে বলছে, আরে এটা তো সেই মজা। আমরা এখন অ্যান্সার করব। ওকে, এখন আসেন প্রথম অ্যান্সারটা যদি করতে চাই আমরা, আমরা বেগের পরিবর্তনটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা দেখছি বলের ঘাত যে ইজ ইকুয়াল টু কি ছিল বলেন তো, আমাদের এফ ইন্টু টি সমান সমান হচ্ছে আমাদের এম ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ, এটাকে আমরা বেগের পরিবর্তন ডেল ভি বলতেছি। হ্যাঁ, তো আমরা যদি এই দুইটা সূত্রকে নেই তাহলে প্রথমটার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখেন ডেল ভি সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের এফ টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এম। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, এফ এর মান হচ্ছে আমাদের 16, টি এর মান হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে আমাদের 4, তার মানে বেগের পরিবর্তন আসবে হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। আমাদের প্রথমটার অ্যান্সার কিন্তু শেষ। ওকে, এখন আমাকে বলের ঘাত বের করতে বলছে, তো সেটা তো আরো সহজ। আমাদের বলের ঘাত যে কোনো একটা সূত্র ফলাইলেই হবে। জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ ইন্টু হচ্ছে আমাদের টি, এই সূত্রটাই যদি ফলাই, এফ এর মান দেওয়া আছে আমাদের 16, টি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 4, 4.40, 4 6 24 আসবে হচ্ছে আমাদের 64 নিউটন সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, দুইটা অ্যান্সার।
আমাদের বেগের পরিবর্তন, আর একটা হচ্ছে আমাদের বলের ঘাত। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। আমাকে বলছে, দেখেন পরের ম্যাথটা আরো সুন্দর এবং সহজ। একটা ট্রাকের ভর কত হলে, তার মানে আমাকে ভর বের করতে বলছে, ভর কত হলে ভর বেগ এত হবে এবং গতিবেগ হবে হচ্ছে আমাদের 50 মিটার পার সেকেন্ড। হাই হাই, এটা তো একদম বেশি সহজ ম্যাথ চলে আসছে। আচ্ছা, মাঝে মাঝে সহজ ম্যাথ করাটাও ইম্পর্টেন্ট, নাহলে ব্রেন ব্রেন হ্যাং হয়ে যাবে। আমাকে বলছে ভরের কত হলে, তার মানে এম এর মান বের করতে বলছে। ভর বেগ আমাদের এম ভি সমান সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 1.25 ইন্টু হচ্ছে আমাদের 10⁵ কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ দেওয়া আছে। আর বেগ ভি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 50 মিটার পার সেকেন্ড। এখন সবই দেওয়া আছে, আমার জাস্ট কষ্ট করে এমটা বের করে নেবেন। হ্যাঁ, এম ইজ ইকুয়াল টু আসবে কি আমাদের ভরবেগ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বেগ। ক্যালকুলেশন করে দেখবেন। ওকে, এটার অ্যান্সারটা বলে দেই। অ্যান্সারটা হচ্ছে আমাদের 2500 কেজি। ওকে, আচ্ছা, পরের ম্যাথটা আমরা একটু দেখি। আগে বলছে আহ, ঠান্ডা মাথায় কোশ্চেনটা একটু পড়েন। 30 কেজি ভরের একটি ছেলে 48 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসছে। এর বিপরীত দিকে দুই ভাগে বিভক্ত হয়ে এর বিপরীত দিকে দুই ভাগে বিভক্ত হয়ে 18 কেজি এবং 12 কেজি দুটি বস্তুতে বিভক্ত হলো। 18 কেজি বস্তুর বেগ 0 মিটার পার সেকেন্ড হলে অপর বস্তুর বেগটা কত? আহ, কিছু রাইটিং এরর আছে, আমি ঠিক করে দিতেছি। 30 কেজি ভরের একটা ছেলে না, এটা হবে হচ্ছে আমাদের শেল। হ্যাঁ, ওই যে বোমের শেল আছে, বোমা। 48 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসছে না, উঠছে। উঠছে, হ্যাঁ। না, এইটা আমি খুব সুন্দর করে আপনাদেরকে লিখে দিই। 30 কেজি ভরের একটি শেল 48 মিটার পার সেকেন্ড বেগে বেগে উঠছে। ওকে, শেলটি বিস্ফোরিত হয়ে হয়ে দুই টুকরো হলে হলে 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায়। স্থির হয়ে যায়। ওকে, বাকি টুকরা কি বাকি টুকরাটি বাকি টুকরাটি উড়ে যায়। উড়ে যায়। বাকি অংশের বেগ বের করতে বলছে। বাকি অংশের বেগ কত? আচ্ছা, সুন্দর হয়নি, খুব সুন্দর হাতের লেখা হয়নি, একটু ম্যানেজ করে নিন তাহলে বইয়ের 6-7 আসছে। ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, আসেন শুরু করি। ঠান্ডা মাথায় দেখবেন এই ম্যাথটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করব। আমাকে বলছে 30 কেজি ভরের একটা বস্তু আম, বা শেল এত বেগে দৌড়তেছিল, এরপরে সে ব্লাস্ট হয়ে গেছে। তার মানে এই যে দেখেন, আমার একটা শেল ছিল, সে ব্লাস্ট হয়ে দুইটা টুকরো হয়ে গেছে। এই টুকরাটা যেখানে ছিল সেখানেই স্থির হয়ে গেছে, তার মানে বেগ হয়ে গেছে, আর এই টুকরাটা উড়ে চলে গেছে। আর আমাকে জিজ্ঞেস করছে এই টুকরাটা কত বেগে গেছে। মাথায় রাখবেন এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ইউজ করব। তো এটাকে একটু আমি সাইডে রাখি, এই গ্রাফিক্সটাকে।
ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কিভাবে ইউজ করবো জানেন? সেটা হচ্ছে আমার বিস্ফোরণের আগে মোট ভরবেগ আর বিস্ফোরণের পরে মোট ভরবেগ আসলে পরস্পর হবে সমান। ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা অনেকটা এরকম যে যে কোনো ঘটনা অথবা ইভেন্ট ঘটার আগে এবং পরে টোটাল যে ভরবেগ তারা পরস্পর সমান থাকবে। তো ঘটনা ঘটার আগে ভরবেগ কত দেখেন তো, আমাদের 30 গুণন বেগ ছিল হচ্ছে আমাদের 48 সমান সমান ঘটনা ঘটার পরে দুজনের ভরবেগ। প্রথম জনের ভর আমার জানা নাই, কোশ্চেনে আমাদের প্রথম জনের ভর দেওয়া নেই। ভরের টুকরাটি প্রথম জনের ভরই দেওয়া আছে, যে দেখেন প্রথম জনের ভরই দেওয়া আছে 18 কেজি ভর, যেটা তার বেগ হয়ে গেছে 0। তার মানে প্রথম জনের ভরবেগ হলো এটা। প্লাস হচ্ছে কি বলেন তো, দ্বিতীয় জন। তো 30 কেজির মধ্যে প্রথম জন যদি 18 কেজি হয়, দ্বিতীয় জন হবে হচ্ছে 12 কেজি। তাহলে দ্বিতীয় জনের হবে কত, 12 গুণন হচ্ছে আমাদের দ্বিতীয় জনের বেগটা আমরা বের করবো। তো আমরা এটাই করছি দেখেন, বিস্ফোরণের আগে ভরবেগ আর বিস্ফোরণের পরে মোট ভরবেগ তারা পরস্পর হচ্ছে আমাদের সমান। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে, বাইরে কি জানি মাইকিং হইতেছে, সমস্যা নাই, আমরা আমাদের পড়ালেখায় ফোকাস করি। ও মাদ্রাসার কিছু একটা, যাই হোক। ও আমি এটাই করছি, ঘটনা ঘটার আগের ভরবেগ আর ঘটনা ঘটার পরের ভরবেগ পরস্পর সমান। আমাকে বলছিল 18 কেজি ভরের বস্তুটা স্থির হয়ে গেছে, তার মানে তার বেগ হয়ে গেছে আমাদের 0। ওকে, তার বেগ দিয়ে ভরকে গুণ করছি, আর যেটার বেগ বের করতে বলছে সেটা ধরে নিছে হচ্ছে ভি। এখন তো কত সহজ, এটা অটোমেটিক 0 হয়ে গেছে বাদ। তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে কত, 30 ইন্টু হচ্ছে আমাদের 48 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 12 আর 120। দেখেন আসবে হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। তার মানে বাকি যে অংশটা আছে সেটা 120 মিটার পার সেকেন্ড বেগে উড়ে চলে গেছে। খুবই সিম্পল। ওকে, আচ্ছা ঠিক আছে। পরের ম্যাটটা যদি দেখি, আমাকে বলছে স্থির অবস্থায় থাকা, ঠান্ডা মাথায় পড়িয়েন। বলছে স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরণের ফলে M1 এবং M2 দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে। হ্যাঁ, খণ্ড দুটি বিপরীত দিক থেকে যথাক্রমে V1 এবং V2 বেগ প্রাপ্ত হয়। বেগ দুটার অনুপাত নির্ণয় করতে বলছে। বেগ দুইটার অনুপাত। একটা গ্রাফিক যদি আঁকি তাহলে ম্যাথটা জাস্ট 2 লাইনের একটা ম্যাথ। এই যে দেখেন, আমার একটা এম ভরে একটা বোমা ছিল, সেটা ধরেন বিস্ফোরণের ফলে দুইটা টুকরো হয়েছে। এই যে দুইটা টুকরা, একটা হচ্ছে আমাদের M1 আর একটা হচ্ছে আমাদের M2, দুইটা টুকরো হয়েছে এবং তারা পরস্পর বিপরীত দিকে মুভ করছে। তার মানে একজন যদি এদিকে যায়, ধরেন একজন এদিকে গেছে হচ্ছে আমাদের V1 বেগে, এটা গেছে আমাদের V1 বেগে, আরেকজন এদিকে গেছে হচ্ছে আমাদের V2 বেগে। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে বেগদ্বয়ের অনুপাতটা কত। কি বলছি, বেগদ্বয়ের অনুপাত কত। তাহলে খুবই সিম্পল ভাষায় যদি আপনাকে দেখাইতে চাই আমি আপনারে, এই যে দেখেন মাঝ বরাবর যদি একটা পর্দা টানেন, তাহলে এই পাশের ভরবেগ আর এই পাশের ভরবেগ হইতে হবে পরস্পর সমান। ঠিক আছে, কি বলছি, পর্দা মাঝখানে একটা পর্দা টানবো, পর্দার বাম পাশ এবং পর্দার ডান পাশে ভরবেগ হইতে হবে সমান। তার মানে খেয়াল করে দেখেন, আমি যদি লিখি পর্দার বাম পাশে ভরবেগ হচ্ছে M1 V1, পর্দার ডান পাশের ভরবেগ হচ্ছে আমাদের M2 V2, তারা হবে পরস্পর সমান। তাহলে আমাদের আমাকে বলছে বেগের অনুপাত বের করতে, তার মানে V1 ডিভাইডেড বাই V2 সমান সমান আসবে হচ্ছে আমাদের M2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের M1। তার মানে আমাদের অ্যান্সার হবে কি, বেগের অনুপাত আসবে হচ্ছে আমাদের M2 ডিভাইডেড বাই M1। ওকে, এটাই আমাদের অ্যান্সার। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি 2 বার আসছে এবং খুবই ফেমাস একটা ম্যাথ। ওকে, এটাকে আরেকটা ভাবে আমি আপনাকে দেখাই, এটা তো খুব সিম্পল ভাবে দেখাইছি না আপনারে। এবার আমি আপনাকে অ্যাকচুয়ালি আপনি 9 10 এ যেভাবে পড়ে আসছেন সেটা দেখাই। সেটাই একটু লেন্দি, কিন্তু আসলে আহামরি কঠিন কিছু না। আপনার যেটা ইচ্ছা মন চায় সেটা দিয়ে করবেন। যেমন ধরেন, এই যে আমি এই চিত্রটা এখানে আঁকি, দাঁড়ান চিত্রটা না, এটা একটু কপি করে নিই। চলুন একটু, কপি করি, এই যে কপি পেস্ট। ওকে, এখন আসেন, ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে আমার বিস্ফোরণ হয়েছে। তো বিস্ফোরণের আগে আমার ভরবেগ কত ছিল বলেন তো। বিস্ফোরণের আগে তো এটা স্থির ছিল, খেয়াল করে দেখেন। বিস্ফোরণের আগে পুরা বোমার ভর ছিল হচ্ছে, ধরেন ভর ছিল পুরা বোমার ভর ছিল m, আর পুরা বোমাটা ছিল স্থির। তাহলে বিস্ফোরণের আগের ভরবেগ m ইন্টু হচ্ছে আমাদের 0, এমও হয়ে গেছে। m ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের 0। এবার বিস্ফোরণের পরের ভরবেগের কথা চিন্তা করেন, পরের ভরবেগ m1 ইন্টু হচ্ছে আমাদের v1। বাট এই যে দেখেন একজন আরেকজনের কিন্তু অপোজিট, তার মানে এটাকে যদি আপনি পজিটিভ ধরেন, এটাকে ধরা লাগবে হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, এটাকে ধরা লাগবে নেগেটিভ, আর এটাকে ধরছি কি বলেন তো আমাদের পজিটিভ। তাহলে এখন আসেন m1 v1 প্লাস হচ্ছে m2 ইন্টু হচ্ছে মাইনাস v2।
বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমাদের কি কি বের হলো বলেন? বিস্ফোরণের আগের মোট ভরবেগ আর বিস্ফোরণের পরের মোট ভরবেগ তারা পরস্পর কি হবে বলেন তো? সমান হবে। তো এটা তো পুরোটুকু জিরো হয়ে যাবে। আলটিমেটলি দেখবেন যে সেম কাহিনী আসবে, তখন m1 v1 মাইনাস m2 v2 সমান সমান আসবে হচ্ছে আমাদের জিরো, m1 v1 সমান সমান আসবে হচ্ছে আমাদের m2 v2, আর আলটিমেটলি সেম অ্যান্সার আসবে v1 ডিভাইডেড বাই v2 সমান সমান আসবে হচ্ছে আমাদের m2 ডিভাইডেড বাই হচ্ছে m1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমি ডান পাশে যেটা দেখাইছি, এই যে ডান পাশে যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে আমাদের 9-10 এ যে থিওরি আমরা পড়ে আসছি তার উপর বেস করে। আর এটা হচ্ছে আপনি যখন একটু জিনিসটাকে চিন্তা করা শিখবেন, অ্যানালাইজ করা শিখবেন, তখন আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি এরপরেও 2-3টা ম্যাথ যতগুলো করাবো দেখবেন এটা দিয়েই করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমাকে বলছে দেখেন, ঠান্ডা মাথায় দেখিন, আমাকে বলছে 300 কেজি ভরের একটি নৌকা থেকে দুজন মানুষ এত এবং এত কে একে অপরের দিকে একে অপরের দিকে অপরের দিকে বিপরীত দিকে, অ্যাকচুয়ালি একে অপরের বিপরীত দিকে হবে, হ্যাঁ, একে অপরের বিপরীত দিকে একজন ঝাঁপ দিছে 3.25 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন ঝাঁপ দিছে 2 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। নৌকাটি কোন দিকে কত বেগে যাবে? আসেন আগে নৌকা কি। আচ্ছা ঠিক আছে। এই যে এত সুন্দর নৌকা তো আঁকতে পারবো না আমি, আমি একটা প্রতীকী নৌকা আঁকি। হ্যাঁ, প্রতীকী নৌকাটাও সুন্দর হবে। বাবা রে বাবা, আরে এবার হয়েই ছাড়বে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই নৌকা। নৌকা, এখন আসেন, আম, নৌকার ভর দেওয়া আছে, নৌকার ভর দেওয়া আছে হচ্ছে আমাদের 300 কেজি। 300 কেজি। আচ্ছা, এই পাশ থেকে দেখেন, এই পাশ থেকে নৌকার এই পাশ থেকে একজন জাম্প করছে, বাম পাশ থেকে একজন জাম্প করছে। সে জাম্প করছে হচ্ছে, তার ভর ছিল হচ্ছে আমাদের 20 কেজি, এবং সে জাম্প করছে 3.25 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে বাম পাশ থেকে, নৌকার বাম পাশ থেকে যে জাম্প করছে। এবার নৌকার ডান পাশ থেকে জাম্প করছে যে, সে তার ডাটা শুনেন, সে নৌকার ডান পাশ থেকে যে জাম্প করছে সে হচ্ছে 25 কেজি ভরের একটা ব্যক্তি ছিল, এবং জাম্প করছে হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড বেগে। আমাকে জিজ্ঞাসা করছে নৌকাটা কোন দিকে যাবে। তো আমি একটু আগে যে থিওরি পড়াইছি বা যেই আহ, চিন্তাটা আপনাকে দেখাইছি সেই অনুযায়ী আমি এই ম্যাথটাকে সলভ করব। মাঝখানে আমি একটা পর্দা বসাবো, নৌকার কথা আপাতত বাদ দিব। তো নর্মালি চিন্তা করে দেখেন, আমার দুই পাশে দুইজন আছে, দুইজনের ভরবেগ হিসাব করি চলেন। এই পাশে যে আছে তার ভরবেগ কত? তার ভরবেগ হচ্ছে আমাদের 20 গুণন হচ্ছে আমাদের 3.25, তার ভরবেগ বের করলাম। এবার ডান পাশে যে আছে তার ভরবেগ হচ্ছে 25 গুণন হচ্ছে আমাদের 2, 50। ঠিক আছে, তো একটু ক্যালকুলেটর যদি করেন, আমি একটু ক্যালকুলেশন করি। 20 গুণন 3.25, এই পাশে আসবে হচ্ছে আমাদের 65, আর ওই পাশে আসবে হচ্ছে আমাদের 50। খেয়াল করে দেখেন, সবসময় উভয় পাশে আমার ভরবেগ হইতে হবে সমান। তো আমার যেই পাশে ভরবেগটা কমে গেছে, এই যে দেখেন এই পাশে ভরবেগ কমে গেছে, তো এরা দুজন তো অলরেডি জাম দিছে, এরা তো আর কোনো কিছু করতে পারবে না। তো একমাত্র থার্ড অবজেক্ট হিসাবে আছে কে? নৌকা। তো নৌকা কি করবে? সে চাবে যে উভয় পাশের ভরবেগ যেন সমান হয়। তো ভরবেগ সমান হইতে হলে নৌকা কার দিকে যাইতে হবে? যার ভরবেগ কম তার দিকে। তার মানে খেয়াল করে দেখেন, আমি মাঝখানে যদি পর্দাটাকে আরেকটু এক্সটেন্ড করি, এটা এভাবে এক্সটেন্ড করা যাবে না, কিন্তু এটা নেই। এই পর্দাটাকে আরেকটু যদি এক্সটেন্ড করি তাহলে জিনিসটা কিরকম? আমার নৌকা, আমার এই পাশে প্রথম ব্যক্তির ভরবেগ, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তির ভরবেগ। হ্যাঁ, আমি দেখলাম যে দ্বিতীয় যে ব্যক্তি আছে তার ভরবেগটা আসলে কম, তার মানে আমার নৌকা যেদিকে ভরবেগ কম সেদিকে গিয়ে উভয় পাশের ভরবেগকে সমান করে দিবে। তাহলে আমার এখানে নৌকার ভর হচ্ছে আমাদের কত? নৌকার ভর হচ্ছে আমাদের 300, প্লাস ধরে নিলাম সরি 300 ইন্টু হচ্ছে নৌকার বেগ ধরে নিলাম হচ্ছে আমাদের ভি। তাহলে এখন গিয়ে উভয় পাশের ভরবেগ কি হয়ে যাবে? উভয় পাশের ভরবেগ হবে হচ্ছে আমাদের সমান। আবারও বলতেছি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এই নৌকাটাকে আপাতত ক্যালকুলেশন থেকে বাদ দেন। বাম পাশে বের করে দেখলাম তার ভরবেগ 65, ডান পাশে বের করে দেখলাম তার ভরবেগ 50, অথচ উভয় পাশের ভরবেগ কি হওয়ার কথা? সমান হওয়ার কথা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী উভয় পাশের ভরবেগ হওয়ার কথা হচ্ছে সমান। তো সমান করতে হলে নৌকা অ্যাড করতে পারবে, নৌকা কাকে দিবে? অবশ্যই তো 65 কে দিবে না, 65 কে দিলে তো সে আরো বেশি বেড়ে যাবে। তার মানে নৌকাটা কোন দিকে যাবে? যেদিকে ভরবেগ কম সেদিকে যাবে, এবং নৌকার ভর হচ্ছে 300, আর ধরে নিলাম নৌকা কত বেগে গেছে? ভি বেগে গেছে, নৌকা এদিকে ভি বেগে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের 300 বি। তাহলে এখানে 65 ইজ ইকুয়াল টু আসবে কত? 300
ভি প্লাস হচ্ছে আমাদের 50, এখান থেকে আমাদের নৌকার বেগটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, নৌকার বেগ, ঠিক আছে, নৌকার বেগ আসবে হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড। তার মানে আমার অ্যান্সার হবে কি বলেন তো? আমার অ্যান্সার হবে হচ্ছে 25 কেজি ভরের ব্যক্তির দিকে 0.05 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটা মুভ করবে। ঠিক আছে, ওকে। একটু নিউ হইলে যাদের কাছে যেভাবে সলভ করছে এই মেথডটা যদি নিউ লাগে, এক দুইবার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে সবগুলা ম্যাথই নিয়মেই চলবে। হ্যাঁ, ওকে। পরের ম্যাথটা যদি দেখি, আমাকে বলছে কি 4 কেজি ভরের একটা বস্তু টু এত বেগে এবং 6 কেজি ভরের অপর একটা বস্তু এত বেগে চলাকালীন সংযুক্ত হলে উহারা একত্রে কত বেগে চলবে। ঠিক আছে, জিনিসটা অনেকটা এরকম। এই যে ধরেন 4 কেজি ভরের একটা বস্তু আছে, এই যে 4 কেজি ভরের একটা বস্তু, তার বেগ হলো কত? বেগ হলো আমাদের 2i ক্যাপ প্লাস হচ্ছে আমাদের 3j ক্যাপ। ক্যাপগুলো দিয়ে দিই। হুম। এবং আরেকটা ধরেন সেইভাবে চলতেছে, আরেকটা 6 কেজি ভরের একটা বস্তু, এই দেখেন 6 কেজি ভরের বস্তু, তার বেগ হচ্ছে কত? তার বেগ হচ্ছে -4i ক্যাপ -6j ক্যাপ। ওকে, তারা চলতেছিল এবং তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে সুন্দর মতো আমার এই যে 4 কেজি ভরের যে বস্তু আছে এবং 6 কেজি ভরের যে বস্তুটা আছে, বেশি বড় হয়ে গেছে না, 6 কেজি ভরের যে বস্তুটা আছে, তারা একত্রে মিলে গেছে। হ্যাঁ, একত্রে মিলে তারা একটা বেগে চলতেছে, সেটা হচ্ছে আমাদের ভি। তাহলে এখন আসেন আমি সুন্দর মতো অ্যানোট করি। এটা হচ্ছে আমাদের M1, এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের M2, এটা হচ্ছে আমাদের, সরি, এখানে V1 হবে না, এখানে U1 হবে, U1। আর এখানে M2 U2। আর এখানে হলো কি বলেন তো, এই হচ্ছে আমাদের M1, এই হচ্ছে আমাদের M2, আর এটা হচ্ছে আমাদের V। তাহলে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী চলি, তাহলে আমাদের আসবে কত? M1 U1 প্লাস হচ্ছে আমাদের M2 U2 ইজ ইকুয়াল টু আসবে কি আমাদের M1 V প্লাস হচ্ছে আমাদের M2 V। তো আমরা এটা জানি, 9 10 করছি, মিলিত বস্তুর বেগ। হ্যাঁ, তো আমাদের যদি ক্যালকুলেশন করেন, M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 4। U1 কত? U1 হচ্ছে 2i ক্যাপ প্লাস হচ্ছে আমাদের 3j ক্যাপ প্লাস হচ্ছে আমাদের M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 6 ইন্টু হচ্ছে U2 এর মান হচ্ছে -4i ক্যাপ -6j ক্যাপ ইজ ইকুয়াল টু কি M1 প্লাস M2। এখানে ভি যদি আপনি কমন নেন, এখানে আসবে হচ্ছে M1 প্লাস M2, সেটা কত? 6, 6 প্লাস হচ্ছে আমাদের 4। তাহলে আসে কত দেখেন তো? এখানে আসবে হচ্ছে 8i ক্যাপ প্লাস হচ্ছে 12j ক্যাপ মাইনাস হচ্ছে 24i ক্যাপ মাইনাস হচ্ছে 36j ক্যাপ, আর ওই পাশে আসবে হচ্ছে 10v। তো একটু ক্যালকুলেশন করি, এটাকে একটু ছোট করি আর উপরের দিকে উঠাই। হুম, ওকে। তাহলে এখন যদি ক্যালকুলেশন করেন, তাহলে এখানে দেখবেন যে ভি এর জন্য আসবে, ভি সমান সমান আসবে হচ্ছে আমাদের -1.6i ক্যাপ আর আসবে হচ্ছে -2.4j ক্যাপ। তো এটা তো একটা ভেক্টর রাশি, তাহলে এই বেগ একত্রে বেগের মান জানতে চাইছে, তাহলে বেগের মান ভি ইকুয়াল টু আসবে কত? √(-1.6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি -2.4 হোল স্কয়ার। আমরা জানি যে আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার পরে টুকু উপরে √ওভার করলে আমরা বেগটা মান পেয়ে যাবো। ভি ইকুয়াল টু আসবে তখন হচ্ছে 2.88 মিটার পার সেকেন্ড, 2.88 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ, বাট আহামরি কঠিন কোনো ম্যাথ না। আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে, আপনি মোটামুটি যদি কোশ্চেনটা ভালো করে পড়তে পারেন, তাহলে আসলে আহামরি কঠিন কোনো ব্যাপার হবে না। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ দেখেন আমরা আসলে যে ম্যাথগুলো করছি নর্মাল বলবিদ্যার ম্যাথ ছিল, আম, এবং ম্যাথগুলো অনেক মজাদার ছিল। আহামরি কমপ্লেক্স কোনো কিছু ছিল না। আপনি কমপ্লেক্স যদি চিন্তা করেন, তাহলে আপনার কাছে কমপ্লেক্স লাগবে, আর যদি মনে করেন যে না ঠিক আছে আমি আমার ব্রেনকে খাটাবো। আর আরেকটা পিস অফ অ্যাডভাইস, সেটা হচ্ছে একবারে যদি আপনার পুরো ভিডিওটা দেখতে কষ্ট হয়, দরকার হলে 2 3 ধাপে দেখেন, কিন্তু পড়ালেখার প্রতি বিরক্তি যেন না নিয়ে আসেন। হ্যাঁ, তখন দেখবেন যে ভালো লাগবে, সমস্যা হবে না। হ্যাঁ, এটা মানি যে একসাথে এতক্ষণ লেন্দি ক্লাস করাটা আসলে কষ্ট, কিন্তু সাকসেস পাইতে হলে আসলে কিছু পরিমাণ কষ্ট করা লাগবে।
আচ্ছা, এখন থেকে আসলে ঘর্ষণের ম্যাথ শুরু। আম, আমরা যখন সিকিউ প্রবলেম সলভ করব তখন এই টাইপের ম্যাথ আরো করব, কিন্তু আমরা আপাতত ঘর্ষণের ম্যাথে চলে যাচ্ছি। আমরা পুরা চ্যাপ্টারে যখন থিওরি শেষ হবে, পুরা চ্যাপ্টারে যখন প্রবলেম সলভিং ক্লাস শেষ হবে, তখন আমরা আলাদা করে সিকিউ এমসিকিউ ক্লাস নেব। তখন ওইখানে আবার বোর্ড এমসিকিউ, বোর্ড সিকিউ আমরা আলাদা আলাদা করে করব। আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট না করে আমরা সামনের দিকে আগাই। আমাকে বলছে 1000 কেজি ভরের একটা গাড়ি থিটা কোণের উপর থিটা কোণের উপর তল দিয়ে স্থিরভাবে ওঠার সময় ঘর্ষণ সহগ যদি মিউ এস এর মান এত হয়, তাহলে সর্বোচ্চ কত কোণের উপর তল দিয়ে গাড়িটি স্থিরভাবে উঠতে পারবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি বলছিলাম, মনে আছে কিনা আপনাদের, যখনই আমি ক্লাস থিওরি ক্লাসটা করাইছিলাম, যখনই আপনার হেলানো তল কোশ্চেনে দেওয়া থাকবে অথবা আপনি বুঝবেন যে হেলানো তল আসছে কোশ্চেনে, তখনই আমার আসলে কয়েকটা কাজ করে ফেলতে হবে। প্রথম যে কাজ সেটা হচ্ছে হেলানো তলের চিত্রটা এঁকে ফেলা। মনে আছে কিনা দেখে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই হেলানো তল। হেলানো তলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি বলেন তো, আমাদের থেটা। এই থেটার মানটাই বের করতে বলছে কিন্তু, হ্যাঁ। আর যেই তল আছে সেই তলের মিউ এর মান দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে হচ্ছে 0.8। হ্যাঁ, এখন গাড়ি উপর দিয়ে স্থিরভাবে উপরে ওঠার সময় ঘর্ষণ সহগ, ওকে ঠিক আছে। তার মানে আমার এম ভরের একটা বস্তু এখানে আছে, আমি বলছিলাম যে হেলানো তল উপরে উঠতেছে না কি হইতেছে এগুলো আমার মাথা ব্যথা না। আমি সাথে সাথে কি কি করব, এই যে এম জি যাবে নিচের দিকে, তলের সমান্তরালে একটা যাবে, তলের সাথে লম্ব বরাবর একটা যাবে, এবং এই বরাবর একটা যাবে, সেটা হচ্ছে তার প্রতিক্রিয়া বল। একটু পর্যন্ত কিন্তু একদম নর্মাল। হ্যাঁ, এটা কিন্তু আমি বলছিলাম যে হেলানো তল কথা বলটা বলার সাথে সাথে আমাদের এতটুকু পর্যন্ত একদম নর্মাল চিন্তা ভাবনা। এবং এটা যদি আমার এম জি হয়, তাহলে আমরা বলছিলাম এটা হবে আমাদের এম জি কস থেটা, এটা হবে আমাদের এম জি সাইন থেটা, আর এটা হবে কি বলতো আমাদের প্রতিক্রিয়া বল আর। এখন আসেন আমরা যদি একটু নর্মাল জিনিসপাতি মনে করি, মিউ বলছিলাম মনে আছে, মিউ সমান সমান হচ্ছে ছিল হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, এখন এখানে আপনি যদি উপরের দিকে উপরের গাড়িটি স্থির উপরের দিকে উঠতে পারবে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমার মিউ এর মানটা বের করতে বলছে, মিউ এর মান দেওয়া আছে, আমি এফ এর মান বের করবো। 0 0 আছে, ম্যাথও প্রবলেম হয়েছে। আচ্ছা সমস্যা না, আমরা এই ম্যাথটাকে কমপ্লিট করি। এফ ডিভাইডেড বাই আর এর মান কি দেওয়া আছে, প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি কস থিটা। আর এখানে এফ ইজ ইকুয়াল টু কি আসে বলেন তো, এফ ইজ ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের এম জি সাইন থিটা। তার মানে এফ এর জায়গায় আমরা লিখতে পারবো, তাহলে মিউ ইজ ইকুয়াল টু লিখতে পারবো, এফ ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আমাদের এম জি সাইন থিটা ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের এম জি কস থিটা। তখন সুন্দর মতো এম জি কাটাকাটি যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে আমাদের টেন থিটা। তার মানে মিউ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের টেন থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে কি, থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের টেন ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের মিউ। আর টেন ইনভার্স মিউ এর মান যদি বসান, মিউ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 0.8। তাহলে আমরা এখান থেকে থিটার মানটা পাবো, থিটা ইজ ইকুয়াল টু আসবে কত, থিটা ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 38 ডিগ্রি, 38 ডিগ্রির কাছাকাছি। ওকে, আচ্ছা এখানে এই ম্যাথে একটু প্রবলেম আছে। ম্যাথটা অ্যাকচুয়াল ম্যাথটা আমি আপনাদের তুলে দিতেছি, তুলতে একটু অসুবিধা হয়েছে। বলছে 1000 কেজি ভরের একটা গাড়ি থেটা কোণের তল দিয়ে স্থিরভাবে উপরে ওঠার সময়, ফুল ম্যাথটাই লিখে দিতেছি দাঁড়ান, একটু ওয়েট করেন। 1000 কেজি ভরের গাড়ির চাকা ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.8। গাড়িটি
সর্বোচ্চ কত ঢালু রাস্তায় কত ঢালু রাস্তায় পিছলিয়ে না পড়ে পিছলিয়ে না পড়ে থেমে থাকতে পারবে, থেমে থাকতে পারবে। বুয়েট 0001। ঠিক আছে, পুরো কনসেপ্টটাই চেঞ্জ করে ফেলছে। আচ্ছা শুনেন, ঠান্ডা মাথায় দেখিয়েন, আমি আপনাদের পুরো ম্যাথের সাথে জিনিসটা দেখাই। মেন কথা হলো কি, আমার হেলানো তলের কথা বলছে যখন, এই পর্যন্ত চিত্রটা একদম কনফার্ম। এই হচ্ছে মিউ এর মান। আমরা জানি ভর যদি এম থাকে নিচের দিকে থাকবে এমজি, তলের সমান্তরালে যাবে একটা উপাংশ, তলের সাথে লম্ব বরাবর একটা উপাংশ যাবে, এটা হবে এমজি সাইন থিটা, এটা হবে আমাদের এমজি কস থিটা। প্রতিক্রিয়া বল হবে হচ্ছে আমাদের আর। তো এখানে আমার যখন পিছলিয়ে পড়তেছে, তার মানে উপর থেকে নিচে দিয়ে পড়তেছে, দেখেন তো বস্তুটা উপর থেকে নিচে দিয়ে পড়তেছে, তার মানে কি আমার যে দিকে পড়তে চায় তার অপোজিট দিকে কি থাকবে বলেন তো, আমাদের ঘর্ষণ বল থাকবে। তার মানে অপোজিট দিকে তৈরি হবে কি বলেন তো, আমাদের ঘর্ষণ বল, আমাদের এফ। এখন আমাকে বলছে কি, বলছে না পড়ে, না পড়ে থেমে থাকতে পারবে। থেমে থাকতে পারা মানে কি, থেমে থাকতে পারা হচ্ছে এই বস্তুটা এই জায়গায় একদম স্থির অবস্থায় থাকবে। স্থির অবস্থায় থাকা মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই জায়গা বরাবরই কি থাকবে বলেন তো, সে সাম্য অবস্থানে থাকবে। তো এক্স অক্ষ বরাবর যদি সাম্য অবস্থানে থাকতে চায়, তাহলে এক্স অক্ষ কাকে ধরতেছি বলেন তো, এই যে এক্স অক্ষ ধরতেছি, এই যে এটাকে। এক্স অক্ষ বরাবর যদি সাম্য অবস্থানে থাকতে চায়, তাহলে ডান দিকের বল আর বাম দিকের বল হইতে হবে সমান। আর ওয়াই অক্ষ বরাবর যদি সাম্য অবস্থায় থাকতে চায়, তাহলে উপরের বল আর নিচের বল হইতে হবে সমান। সেখান থেকে আমরা বলতে পারবো, এই যে দেখেন আমাদের এফ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এম জি সাইন থেটা, আর আর ইজ ইকুয়াল টু আসবে কি বলেন তো, আমাদের এম জি কস থেটা। ওকে, আর এই যে এখানে এই ডাটাগুলো আমি পরে নিয়ে বসাইছি, দেখেন এই যে মিউজিক্যালটা আমরা কি পড়ছি, এফ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর, এফ এর জায়গায় আমরা বসাইছি এমজি সাইন থিটা, আর আর এর জায়গায় বসাইছি হচ্ছে আমাদের এমজি কস থিটা। এমজি এমজি সুন্দর মতো কাটাকাটি চলে গেছে, তখন আমাদের সাইন থিটা বাই কস থিটা তখন আসে হচ্ছে মিউজিক্যাল টু টেন থিটা, আর থিটা ইজিক্যাল টু আসে হচ্ছে টেন ইনভার্স মিউ। সুন্দর মতো মান বসে আমরা এই থিটার মানটা বের করে ফেলছি। তার মানে সর্বোচ্চ এত ডিগ্রি কোণে যদি এই হেলানো তলটা থাকে, তাহলে এই বস্তুটা পিছলায় না পিছলায় সুন্দর মতো সে ওই জায়গায় থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। কোশ্চেন একটু প্রবলেম হয়েছে, কোশ্চেনটা আমি লিখে দিছি, আপনারা নোট করার সময় ঠিক করে নেবেন, তাহলেই হবে। আর আপনাদেরকে তো পিডিএফ দেওয়া হবেই। আচ্ছা, আগে কোশ্চেনটা চেক করে নিই, নাহলে আবার পরের প্রবলেম হবে। 500 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চলার সময় ব্রেক চেপে গাড়িটিকে 50 মিটার দূরে থামানো হলো। যদি রাস্তার ঘর্ষণ বল 100 নিউটন হয়, তবে ব্রেকজনিত, হ্যাঁ একটু প্রবলেম হয়েছে, জাস্ট এক্ষেত্রে এখানে বলের জায়গায় ব্রেক জনিত বলের মান, ব্রেক জনিত বলের মান পুরো ঠিক আছে। ব্রেক জনিত বলের মানটা কত, ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমার কি কি ডাটা দেওয়া আছে সেটা আমি যদি ফার্স্ট অফ অল লিখি, আমাকে এম এর মান দেওয়া আছে 500 কেজি ভরের, তার মানে এম ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, আমাকে দেওয়া আছে হচ্ছে আমাদের 500 কেজি ভরের একটা গাড়ি এত বেগে চলার সময়, তার মানে তার আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু কত ছিল, 60 কিলোমিটার/আওয়ার। ওকে, তো এটাকে আবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে। ওকে ঠিক আছে, সমস্যা নাই, করা যাবে। গাড়িটিকে 50 মিটার দূরে 50 মিটার দূরে থামানো হলো, তার মানে এস ইজ ইকুয়াল টু কত, 50 মিটার। যদি ঘর্ষণ বলের মান দেওয়া আছে কত, 100 নিউটন, তার মানে এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের 100 নিউটন। তবে ওই ক্ষেত্রে ব্রেকজনিত বলের মান কত, তার মানে এফ অফ বি এর মানটা কত। তো এখন আসে মেন কথা হলো, একটা গাড়ি যদি থামাইতে হয়, তাহলে টোটাল এফ ইজ ইকুয়াল টু আসবে কি বলেন তো, এফ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এম এ। একটা গাড়ি থেকে যদি থামাইতে হয়, যেখানে এফ হচ্ছে কি টোটাল বল। এখন টোটাল বলের মধ্যে কি কি আছে, এক আছে কি বলেন তো আমাদের, একটা আছে হচ্ছে আমাদের ঘর্ষণ বল, আর একটা হচ্ছে কি বলেন তো আমাদের ওই যে ব্রেক চাপছে ব্রেক জনিত বল। তাহলে আমি এই টোটাল বলটাকে কি লিখতে পারবো, ব্রেক জনিত বল এফ অফ বি প্লাস হচ্ছে কি বলেন তো ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু কি বলেন তো আমাদের এম ইন্টু হচ্ছে আমাদের এ। তাহলে আমাকে ব্রেক জনিত বল বের করতে বলছে, তাহলে এফ অফ বি সমান আসবে কি বলেন তো এম এ মাইনাস হচ্ছে কি বলেন তো ঘর্ষণ বল হচ্ছে আমাদের এফ। এখন জাস্ট ক্যালকুলেশন করে কি কি বের করা লাগবে, দেখেন এম এর মান তো আমাকে ডাইরেক্ট দেওয়াই আছে, এ এর মানটা বের করা লাগবে। এ এর মানটা কিভাবে বের করতে পারবো, এ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে
ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2s। এই ক্যালকুলেশন করে a এর মানটা বের করবেন, a এর মানটা এখানে বসাবেন, m এর মান বসাবেন, আর f এর মান তো দেওয়াই আছে, সুন্দর মতো ব্রেকজনিত বলের মান পেয়ে যাবেন। f অফ b সমান আসবে হচ্ছে 1288.89 নিউটন। ঠিক আছে, খুব বেশি কঠিন কিছু না, জাস্ট এতটুকু মাথায় রাখতে হয়। আলটিমেটলি কি বলেন তো, আমার গাড়ি যদি থামাইতে হয় তাহলে একটা বল প্রয়োগ করা লাগবে, সেই বলটা সমান সমান কি, এফ ইজিক্যাল টু হচ্ছে আমাদের এম এ। আর এই বলের ভিতরে কি কি আছে, ঘর্ষণ বল আছে, আরেকটা আছে কি বলেন তো, ব্রেক যে চাপছে, ব্রেক জনিত বল গাড়ি। তো এটাকেই লিখছি, মোট বল সমান সমান হচ্ছে ব্রেক জনিত বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল। এখান থেকে আমি ব্রেক জনিত বলটাকে বের করে নিছি, আর এখানে এর মানটা ডাইরেক্ট দেওয়া ছিল না, এর মান আমি আলাদা করে বের করে নিছি। ঠিক আছে, ওকে, পরের ম্যাথটা দেখি। বলছে কি দেখেন, বলছে মেঝের উপর রাখা, আগে কোশ্চেনটা পড়ে নিই। মেঝের উপর রাখা 100 কেজি ভরের একটা কাঠের বক্সকে একটি রশির সাহায্যে গতিশীল করতে চেষ্টা করা হচ্ছে। রশিটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানলে এবং বক্সের ও মেঝের স্থিতিঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে রশির উপর টান কত হবে, কত হলে বক্সটি গতিশীল হবে, কত হলে বক্সটি, হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে, নাহলে আবার মাঝখান দিয়ে আবার কোশ্চেনটা আমার লিখতে হতো, আগেই পড়ে নিলাম। আচ্ছা, অ্যান্সার দেখেন, আমি আগে আপনাকে চিত্রটা আঁকাই। হ্যাঁ, বলছি কি, একটা মেজের উপর 100 কেজি ভরের একটা কাঠের বক্স আছে, তার মানে এই হচ্ছে আমাদের সেই মেজে। মেজের উপর একটা কাঠের বক্স আছে, সরি, ঠিক আছে, মেজের উপর একটা কাঠের বক্স আছে। ওকে, 100 কেজি ভর, তার মানে এই কাঠের বক্সটার ভর হচ্ছে আমাদের 100 কেজি। গতিশীল করতে চেষ্টা করা হচ্ছে, ওকে, তাকে আমরা টেনে গতিশীল করার চেষ্টা করতেছি। রশিটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানলে, এই যে দেখেন, এই হচ্ছে আমাদের আনুভূমিক, এই হচ্ছে আমাদের আনুভূমিক। আনুভূমিকের সাথে আমি একটা রশিকে কত কোণে টানতেছি, 30 ডিগ্রি কোণে টানতেছি। এই দেখেন, এই হচ্ছে আমাদের সেই 30 ডিগ্রি কোণে টানতেছি। টানলে এবং বক্সের এবং মেঝের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক দেখেন তো, এখানে মিউ এর মানটা কত দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 0.4, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। রশির উপর কত টান প্রয়োগ করা হলে বক্সটি গতিশীল হবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের টান বল টি। হ্যাঁ, তাহলে আগে আসেন আমি আপনাকে নর্মালি বুঝাই জিনিসটা কি। এই যে আমার এখানে যখন আমি রশি দিয়ে বক্সটাকে টানতেছি, বক্সটা সামনের দিকে যেতে যাবে, কিন্তু এখানে যে ঘর্ষণ বল আছে, সে ঘর্ষণ অপোজিট দিকে কাজ করবে, এই ঘর্ষণ বলটা তাকে সামনের দিকে যেতে দিবে না। তার মানে দেখেন, প্রথমে যখন 10 নিউটন বল প্রয়োগ করেন যেতে দিল না, 12 নিউটন বল প্রয়োগ করেন যেতে দিল না, 13 নিউটন বল প্রয়োগ করেন যেতে দিল না, বাট 14 নিউটন বল যখন প্রয়োগ করছেন তখন সে যেতে দিছে। তার মানে কি, তখন বক্সটা আস্তে আস্তে চলা শুরু করছে, তার মানে তার ঘর্ষণ বল ছিল 14 নিউটন, এই জন্য এতক্ষণ পর্যন্ত সে যাইতে পারতেছিল না। এখন ঘর্ষণ বলকে যখন আপনি ওভারকাম করে ফেলছেন, তখন আস্তে আস্তে সে সামনের দিকে যাওয়া শুরু করছে। এখানে আরো একটা ঝামেলা আছে, টান বল পুরাটুকু কিন্তু আপনার সামনের দিকে যাইতে হেল্প করতেছে না। যেমন ধরেন, এই টান বলে দুইটা উপাংশ যদি নেন, এক্স অক্ষ বরাবর যদি উপাংশ নেন তাহলে আসবে হচ্ছে টি কস 30 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশ নেন তাহলে কত আসবে বলেন তো আমাদের, টি সাইন 30 ডিগ্রি। ওকে, আর এই বক্সের ওজন কোন দিকে কাজ করতেছে, এক্স্যাক্টলি নিচের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে কি বলেন তো আমাদের এম জি। ওকে, এই হলো আমাদের সিনারিও। ঠিক আছে, এখন আসেন, আমাকে বলছে বক্সটি গতিশীল করতে হলে, আপনাদের ক্লাসরুমে মেসেজ আসছে, বক্সটি গতিশীল করতে হলে আমাকে বলছে আহ কত টান বল প্রয়োগ করতে হবে, টি এর মানটা বের করতে বলছে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমার আসলে এক্স অক্ষ নেওয়া লাগবে, ওয়াই অক্ষ নেওয়া লাগবে, যেহেতু আমি টান বল টি কে দুটো উপাংশে ভাগ করে দিছি, তাহলে এটার এখন আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে, তার অপোজিট দিকে কাজ করতেছে, এই যে ঘর্ষণ বল হচ্ছে আমাদের এফ। ওকে, আচ্ছা, তাহলে এখন আসেন ভূমি বরাবর যদি দেখতে চাই, ভূমি বরাবর আমি কতক্ষণ পর্যন্ত দেখবো যে বস্তুটা সাম্য অবস্থায় আছে কিনা। আমি দেখবো হচ্ছে যতক্ষণ পর্যন্ত বস্তু সাম্য অবস্থায় আছে, তার মানে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 0। তার মানে খেয়াল করে দেখেন, আমার ডান পাশের বলটাকে যদি আপনি পজিটিভ ধরেন, বাম পাশের বলটাকে ধরা লাগবে নেগেটিভ। তার মানে খেয়াল করে দেখেন, টি কস 30 ডিগ্রি মাইনাস এফ ইজ ইকুয়াল টু আসবে কি বলেন তো আমাদের 0, তাই তো। তাহলে এখন আসেন,
আমাদের তাহলে টি সমান সমান আমি কি লিখতে পারবো? টি সমান সমান লিখতে পারবো হচ্ছে এফ ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের কস 30 ডিগ্রি। তো আমাকে তো এই টি এর মানটাই বের করতে বলছে, বলেন ঠিক আছে কিনা? কারণ এটাই ঝামেলা যে এই টি এর মানটা আমরা আসলে কিভাবে বের করব। হ্যাঁ, টি এর মানটা আমি আপনাকে যদি বুঝাইতে চাই, টি এর মানটা বের করতে হলে একমাত্র ঝামেলা রয়ে গেছে হচ্ছে এই যে আপনি ঘর্ষণ বল এফ এর মানটা জানেন না। চলেন আসেন আলাদা করে লিখি। ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে মিউ ইনটু হচ্ছে আমাদের আর। কি বলছি? ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু কি আমাদের মিউ ইনটু হচ্ছে আমাদের আর। এখন আসেন প্রতিক্রিয়া বল, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, তাই না? তাহলে এখন আসেন ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যদি দেখতে চান, এই যে দেখেন নিচের দিকে ছিল এমজি, এই যে দেখেন নিচের দিকে, নিচের দিকে ছিল এমজি ক্রিয়া বল, তাহলে উপরের দিকে কি যাবে? প্রতিক্রিয়া বল আর যাবে। তাহলে এখন আসেন উপরের দিকে আমরা একটা প্রতিক্রিয়া বল নেই, এই হচ্ছে প্রতিক্রিয়া বল আর। তাহলে দেখেন আমার যদি আপনি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হইতে হয়, তাহলে আমি লিখতে পারবো উপরের দিকের বল হচ্ছে আর প্লাস হচ্ছে টি সাইন 30 ডিগ্রি, আর নিচের দিকের বল শুধু আছে কি বলেন তো আমাদের এমজি। তাহলে প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু আসবে কত বলেন তো আমাদের এমজি মাইনাস হচ্ছে টি সাইন 30 ডিগ্রি। ওকে, এটাকে আমি সুন্দর মতো বক্স করে আলাদা করে রাখলাম কারণ এটা আমাদের প্ল্যান অফ অ্যাকশনের বাইরে। ওকে, তাহলে এখন আসেন তাহলে আমরা ঘর্ষণ বলটাকে বের করি। তাহলে ঘর্ষণ বল এফ ইজিক্যাল টু আসবে কি? এফ ইজিক্যাল টু আসবে হচ্ছে মিউ ইনটু হচ্ছে আর এর জায়গায় আমরা কি বসাবো বলেন তো? এম জি মাইনাস হচ্ছে আমাদের টি সাইন 30 ডিগ্রি। ওকে, এখন আপনি এখানে বসাবেন। অ্যাকচুয়ালি এখানে বসানোর দরকার নেই, যেহেতু আমাদের এফ এর ভিতরেও টি আছে, তাহলে আমরা এফ এর সমীকরণ বসাবো টি কস 30 ডিগ্রি মাইনাস হচ্ছে এফ এর জায়গায় বসাবো হচ্ছে, ব্র্যাকেট দিতে ভুলে গেছি, মিউ ইনটু হচ্ছে এম জি মাইনাস হচ্ছে আমাদের টি সাইন 30 ডিগ্রি সমান সমান আসবে হচ্ছে আমাদের 0। ঠিক আছে, এখন এখান থেকে সুন্দর মতো সমীকরণ আসছে। সমীকরণে টি বাদে বাকি সবকিছুর মান জানা আছে, খেয়াল করে দেখেন। আমার এখানে এম এর মান জানি, জি এর মান জানি, সাইন থেটা কস থেটা মিউ এর মান জানি। সুন্দর মতো আমার এখান থেকে টি এর মানটা আলাদা করে বের করে নিতে হবে। তো এখান থেকে টি এর মানটা যদি আপনি বের করেন, আপনার উপরে ক্যালকুলেশনটা ছেড়ে দিলাম, সেটা হচ্ছে আসবে হচ্ছে 367.72 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাসায় মিলাই দেখবেন, যদি না মিলে আমাদের কমেন্টে বলবেন, মেন্টররা আপনাদেরকে হেল্প করবে। আমি দেখেন প্রথমবার যখন আপনি ম্যাথটা বুঝবেন, আমি আবারও বলতেছি মোটেও ম্যাথটা একদম নর্মাল কোনো ম্যাথ না। এই ম্যাথে আপনি ভুল করবেন দেখবেন 3 থেকে 4টা জায়গায় ভুল হওয়ার জায়গা আছে। ওকে, এই যে এখানে প্রতিক্রিয়া বলটা বের করতে ভুল হইতে পারে, আপনি ডাইরেক্ট টি কে না ভাগ করে ক্যালকুলেশন করতে পারেন, মানে অনেক জায়গা আছে ভুল করার। তো আমি আপনাকে ঠান্ডা মাথায় বলি, প্রথমবার যখন আপনি শুনছেন তখন দেখবেন যে আপনার 25% ম্যাথটা আপনার মাথায় ঢুকছে, যে আচ্ছা ঠিক আছে ঝামেলা আছে। আপনি আরেকবার যদি সুন্দর মতো আমি বুঝাই আমি আপনারে, এবং আপনি ভালো মতো করে যদি দেখেন, তাহলে দেখবেন যে আপনার আগের থেকে ভালো ইয়ে আসবে। এখন শুনেন, মেইন কথা হলো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই হচ্ছে কি বলেন তো আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কে কে কাজ করতেছে? কাজ করতেছে হচ্ছে টি কস থিটা, আর একটা কাজ করতেছে হচ্ছে আমাদের এফ। এবং আমি জানতে চাইতেছি যে কখন সর্বনিম্ন কত বল প্রয়োগ করলে বা কত টান বল প্রয়োগ করলে এটা মুভ করা শুরু করবে। তো মুভ করা শুরু করার আগে সে স্থির ছিল, তার মানে এক্স অক্ষ বরাবর আমি দেখবো যে স্থির লাস্ট মোমেন্ট কত। তাহলে স্থির থাকলে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি বলতে পারবো বলেন তো? আমাদের জিরো। সাম্য অবস্থায় থাকলে আমরা এটাকে বলতে পারি কি? সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো। তাহলে এখান থেকে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু যখন আমি জিরো বসাচ্ছি, তখন সামেশন অফ এফ ডান পাশেরটাকে যদি পজিটিভ ধরেন, বাম পাশেরটা হবে নেগেটিভ। তাহলে এই যে দেখেন এভাবে লিখছি। তার মানে এখন আমার কিসের মান জানা নাই? এফ এর মান জানা নাই, এটাই আসল ঝামেলা। ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলেন তো? মিউ ইনটু হচ্ছে আমাদের আর। এই আর আবার ঝামেলা, কারণ কি? আর ওয়াই অক্ষ বরাবর, আমরা এতক্ষণ এক্স অক্ষ বরাবর হিসাব করতেছিলাম, এখন কে চলে আসছে? ওয়াই অক্ষের অস্তিত্ব চলে আসছে। তো খেয়াল করে দেখেন, নর্মালি এমজি থাকে নিচের দিকে আর উপরের দিকে থাকে আর, তখন আর ইজ ইকুয়াল টু আমরা ডাইরেক্ট বলতে পারি হচ্ছে আমাদের এমজি। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান, কিন্তু এখানে টান বলটা একটা অ্যাঙ্গেলে হওয়াতে এখানে টি সাইন থিটা বলে আরেকটা বলের অস্তিত্ব চলে আসছে ওয়াই অক্ষ বরাবর। তো সমস্যা নাই, টেনশন করার কিছু নেই, আমি জাস্ট আমার বেসিক ফলো করব, যে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বল আর নিচের দিকের বল পরস্পর সমান হবে। তো উপরের দিকে বল আছে কে কে? আর প্লাস হচ্ছে আমাদের টি সাইন থিটা বা 30 ডিগ্রি, আর নিচের দিকে বল আছে কি? এমজি, তারা পরস্পর হবে কি বলেন তো? সমান। তাহলে আমাদের টি সাইন 30 ডিগ্রি ওই পাশে চলে গেলে আর ইজ ইকুয়াল টু আসবে কত? এমজি মাইনাস হচ্ছে আমাদের টি সাইন থিটা 30 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা প্রতিক্রিয়া বলটাকে বের করে সুন্দর মতো এখানে বসাই দিলাম। ঘর্ষণ বলটাকে পাইলাম, ঘর্ষণ বলটাকে সুন্দর মতো এখানে বসাই দিলে একমাত্র আননোন হিসাবে টি থেকে যাবে, ওই টি এর মানটা বের করে নিব। ঠিক আছে, আহ মেনে নিচ্ছি যে আসলে আহ, উম,
ব্রেনের মধ্যে একটু টিজিং, ব্রেন টিজিং একটা ম্যাথ, কিন্তু সমস্যা না, মানে আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো লাগবে। আর এই টপিকটাকে, এই ঘর্ষণের এই টপিকটাকে যদি আপনি ভালো লাগাইতে পারেন, তাহলে আসলে পড়ালেখাকেই আলটিমেটলি ভালো লাগবে। এটা এরকম টাইপের একটা ম্যাথ। আমারও কখনো ঘর্ষণের ম্যাথ ভালো লাগতো না, কিন্তু আমি আগেও বলছি যে প্র্যাকটিস করে করে আমি এই ফেজে আসছি। তো আমরা ঘর্ষণের এই পর্যন্ত ম্যাথই থাকুক। আমরা একটা দুইটা ম্যাথ করছি, আমরা যদি যখন সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব তখন দেখবেন যে আরো কয়েকটা ম্যাথ আসবে। আমরা আসলে আজকে যে লেকচারটা, এই লেকচারে আমরা চেষ্টা করছি আমাদের থিওরি লেকচার ওয়ানে আমাদের যতটুকু থিওরি কভার করা হয়েছে ততটুকু থিওরির উপর বেস করে যতগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে অথবা কিছু ট্রিকি ট্রিকি প্রবলেম আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাকিটা চ্যাপ্টার যখন শেষ হবে, সব থিওরি সব ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন শেষ হবে, তখন আমরা সিকিউ আর এমসিকিউর মাধ্যমে এই চ্যাপ্টারটাকে পুরোটুকু দেখবো যে ওভারঅল থিওরিটা আমরা কিভাবে কাজে লাগাইতেছি, অথবা বোর্ড সিকিউ বোর্ড এমসিকিউতে জিনিসগুলো কেমনে আসতেছে।